সেদিন সকালে ব্রাসেলস বিমানবন্দরে মৃদু বাতাস আর তীব্র ঠান্ডার মধ্যে বোর্ডিং লাউঞ্জ দিয়ে একজন একা আফ্রিকান লোক নীরবে প্রায় অদৃশ্যভাবে চলে গেল। কেউ তাকে লক্ষ্যও করল না। পরনে একটা ফ্যাকাশে ধূসর কোট এবং কাঁধে একটা ঝুলন্ত ব্যাগ নিয়ে নিভৃতে হেঁটে গেল। কেউ তার দিকে দ্বিতীয়বার ফিরেও তাকালো না। যথারীতি বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা ঘোরাফেরা করছে। কয়েকজন ব্যবসায়ী আফ্রিকায় তাদের নতুন প্রকল্প নিয়ে হাসাহাসি করছে। কেউই জানল না পাশ দিয়ে কে হেঁটে গেল। জানালার পাশে গিয়ে লোকটা শান্তভাবে বসে নিজের পকেট থেকে মোবাইল বের করে ইমেল পড়া শুরু করে। কেউ জানতো না জানালার পাশে বসে শান্তভাবে ফোনের ইমেল পড়া লোকটি কোনো সাধারণ যাত্রী না। তিনি ছিলেন ইব্রাহিম ট্রেয়র, বুর্কিনা ফাসোর রাষ্ট্রপতি। একটি শীর্ষ সম্মেলন থেকে বাড়ি ফিরছেন, যা একটি মহাদেশের ভাগ্য পরিবর্তন করতে পারে। অন্যদিকে বিমানের লাউঞ্জের ওপারে হতাশা ছড়িয়ে পড়ে। একজন ক্ষমতাবান ফরাসি সিইও দেরিতে এসে পৌঁছেছেন। তারপরেও সে ক্ষোভে ফেটে পড়ে, জোর করে বিজনেস ক্লাসে আসন দাবি করে। বিমান সংস্থার কর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়ে। দ্রুত একজন সিনিয়র বিমানকর্মী বিজনেস ক্লাসে এসে যাত্রীদের দিকে চোখ বোলায়, যেন কোনো একজনকে উঠিয়ে দিয়ে ওই সিইওকে বসাতে পারে। তার চোখ সিট নাম্বার 2A-তে থাকা লোকটির কাছে এসে থেমে যায়। মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে ফেলে লোকটি এখানে বসার যোগ্যই না। বন্ধুরা, এরপর ওই বিমানে যা ঘটেছে তা বিশ্বকে হতবাক করে দিয়েছিল এবং বিশ্বব্যাপী কেলেঙ্কারির জন্ম দিয়েছিল। বিশ্বকে একটা সত্য মনে করিয়ে দিয়েছিল, প্রকৃত ক্ষমতার সিংহাসনের প্রয়োজন হয় না। এমনকি কোনো শব্দ উচ্চারিত না করেও সেটা সজোরে প্রকাশ পায়। ফ্রান্সের হরাইজন এয়ারলাইন্সে সিট 2A-তে রাষ্ট্রপতি ইব্রাহিম ট্রেয়রের সাথে কি ঘটেছিল তার এই মর্মান্তিক গল্প জানব আজকের ভিডিওতে। ব্রাসেলস বিমানবন্দর বোর্ডিং লাউঞ্জটি ছিল তীক্ষ্ণ বাতাসে পূর্ণ। ঠিক তখন ভোরের মৃদু ঠান্ডার মধ্যে হাতে সুটকেস, পরনে ফ্যাকাশে ধূসর কোট এবং কাঁধে ঝুলন্ত ব্যাগ নিয়ে একা আফ্রিকান ব্যক্তি হেঁটে গেলেন। ধীরে ধীরে বোর্ডিং এরিয়ায় প্রবেশ করলেন। নেই কোনো তাড়াহুড়ো, এমনকি তিনি কোনো দিকে তাকানো নেই। তার সাথে কেউ ছিল না এবং কেউ তাকে গুরুত্ব দিয়ে লক্ষ্যও করল না। অন্যান্য সবার মতো একা একজন আফ্রিকান যাত্রী যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। সচরাচর তার মতো যাত্রীরা যা করে, জানালার ধারে নিজের সিটে বসে মোবাইল ফোন বের করে শান্তভাবে নীরবে ইমেল পড়তে থাকেন। নিরাপত্তা কর্মকর্তারা তার পাশ দিয়ে হেঁটে গেলে কেউ থামালেন না। ছুট পরা ব্যবসায়ীদের একটি দল কয়েক সারি দূরে মধ্য আফ্রিকায় নতুন খনির প্রকল্পের কথা গর্বের সাথে আলোচনা করে জোরে হেসে উঠল। তাদের কেউই জানালার ধারে থাকা শান্ত লোকটির দিকে তাকালো না। তাদের কাছে লোকটা সম্পর্কে কিছুই গুরুত্বপূর্ণ মনে হলো না। কিন্তু তারা কেউই জানতো না যে ইব্রাহিম ট্রেয়র বুর্কিনা ফাসোর রাষ্ট্রপতি। ব্রাসেলসে সোনার খনির অধিকার এবং আফ্রিকার অর্থনৈতিক ভবিষ্যৎ শীর্ষক সম্মেলন শেষে নিজ দেশে ফিরছেন। এই ফ্লাইটটি ছিল একজন মুকুটহীন রাজা ও সঙ্গী ছাড়া নেতার বাড়ি ফেরার শেষ ধাপ। ইব্রাহিম বিশ্বাস করেন প্রকৃত ক্ষমতা প্রদর্শনের প্রয়োজন নেই, কেবল এমন কারো হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন যিনি তা ধরে রাখতে জানেন। True power didn't need to be paraded. It only needed to be placed in the hands of someone who knew how to hold it. বন্ধুরা, কথাটা আমাদের দেশের জন্যও প্রযোজ্য। আসলে ক্ষমতা সঠিক ব্যক্তির হাতে থাকলে দেশ ও দেশের মানুষ উভয়ই ভালো থাকবে। ক্ষমতা অযোগ্য লোকের হাতে থাকলে কি হয় সেটা বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে। যাই হোক, বিমানের কোলাহলমুক্ত নীরবতার মধ্যে হঠাৎ বোর্ডিং গেট খুলল। যাত্রীরা সারিবদ্ধভাবে নিজ নিজ আসনে গিয়ে বসেছিলেন। হঠাৎ একটা রাগান্বিত চিৎকারে নীরবতার অবসান ঘটল। শেষ মুহূর্তে প্রথম শ্রেণীর টিকিট হাতে একজন ছুটে এলেন। তার চেহারায় হতাশার ছাপ, রাগে চোখ লাল হয়ে গেছে। ইনি ছিলেন 55 বছর বয়সী গ্যাসপার্ট লেরয়, একজন ফরাসি সিইও যার জ্বালানি কোম্পানি ডজনেরও বেশি আফ্রিকান দেশে কাজ করে। সুঠাম দেহের অধিকারী, পরনে নেভি ব্লু রঙের স্যুট, হাড়ে ঝোলানো গাঢ় লাল সিল্কের টাই এবং ধারালো নাকের ওপর সুষম রূপালী ফ্রেমের চশমা। লেরয় একটু দেরিতে এসে পৌঁছেছিলেন
এবং যখন একজন গেট এজেন্ট তাকে জানালেন বিজনেস ক্লাসে কোনো সিট ফাঁকা নেই, তখন সে থেমে গিয়ে দাম্ভিকতার সাথে বলল, I'm a strategic partner of Burkina Faso. You want me to sit in economy who made that ridiculous decision? তুমি কি বুঝতে পারছো আমি বুরকিনা ফাসোর কৌশলগত অংশীদার, আর আমাকে সাধারণ যাত্রীদের সাথে বসাতে চাও? কে এই হাস্যকর সিদ্ধান্ত নিয়েছে? লেরয় কাউন্টারে হাত চাপড়ে কর্মীদের আতঙ্কিত করে ফেলল এবং মুহূর্তে বিমান সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন দিয়ে এই ঘটনার আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। দেখে মনে হলো এটা তার নিত্যদিনের কাজ। দ্রুত বিমানবন্দর কর্মীরা ছুটে এলো। অবশেষে একজন সুপারভাইজার মৃদু স্বরে রেডিওতে ওই বিমানের প্রধান অ্যাটেন্ডেন্টকে শান্তভাবে বিষয়টা সমাধান করতে বলেন। কয়েক মিনিট পর পরিপাটি পোশাক পরা একজন মহিলা এসে সকলের দৃষ্টি আকর্ষণ করলেন। শুধু পদমর্যাদার কারণে নয়, কেবল তার ব্যবহার, চলনভঙ্গির কারণেই সকলের দৃষ্টি তার উপর পড়ল। এই হরাইজন ফ্রান্সের বিমান 48-এর সিনিয়র পাইলট অ্যাটেন্ডেন্ট ছিলেন ব্রেইজিত ল্যামোমেত্রা। অভিজ্ঞ ক্রু লিডার ব্রেইজিত প্রশস্ত কাঁধের শ্বেতাঙ্গ মহিলা, পরনে নেভি ব্লু ইউনিফর্ম, সুন্দরভাবে পেঁচানো সিল্কের স্কার্ফ, ঠোঁট গাঢ় লাল রঙে রাঙানো পরিপাটি এক মহিয়সী নারী, যার চেহারায় অতিরিক্ত মেকআপের চিহ্ন স্পষ্ট বোঝা যাচ্ছিল। সে একটা উদ্দেশ্য নিয়ে সামনের দিকে এগোচ্ছিল। তার গাঢ় লাল লিপস্টিক ও দাম্ভিকতা দেখে মনে হচ্ছিল চারপাশে সব কিছু তার মালিকানায় রয়েছে। ব্রেইজিত তার থুতনি উঁচু করে রেখেছিলেন এবং তার সোনালি চুলগুলো শক্ত করে বাঁধা। তাকে বলা হয়েছিল একজন ভিআইপির বিজনেস ক্লাসে সিট দরকার, কিন্তু সেই ভিআইপিটা কে সেটা একবার জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করেননি তিনি। এমনকি বসে থাকা যাত্রীদের তালিকা দেখারও প্রয়োজন বোধ করেনি। সে সোজা বিজনেস ক্লাসের কেবিনে এসে সম্ভাব্য একটা যাত্রীর খোঁজ করতে থাকে, যাকে স্থানান্তরিত করে ওই ভিআইপিকে বসার ব্যবস্থা করে দিতে পারে। তার চোখ তৃতীয় সারিতে আটকে গেল। সেখানে 2A সিটে জানালার পাশে বসেছিলেন ধূসর কোট পরা শান্ত লোকটি। ইব্রাহিম ট্রেয়ার শান্তভাবে তার ফোনের ইমেল পড়ায় ব্যস্ত। তিনি বুঝতেও পারেননি ইতিমধ্যে ব্রেইজিতের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। ব্রেইজিত আর কোনো তথ্যের প্রয়োজন বোধ করেনি। সে এটাও গুরুত্ব দেয়নি যে 2A সিটে বসে থাকা ব্যক্তিটা একজন অগ্রাধিকারপ্রাপ্ত যাত্রী। সে শুধু একটা জিনিসই কল্পনা করেছে, তার লোকটিকে দেখে মনে হয়েছে এই যাত্রী ফার্স্ট ক্লাসে বসার উপযুক্ত না। ব্রেইজিত এগিয়ে গিয়ে ইব্রাহিমের সামনে বিমান কর্মীদের স্বভাবসুলভ একটা হাসি দিয়ে অন্যান্য ভদ্রতা না দেখিয়ে সরাসরি মৃদু মিষ্টি স্বরে বলল, Sir, due to a scheduling issue, we need to rearrange some seating. Would you mind moving to the economy cabin for the flight? স্যার, সাময়িক কিছু সমস্যার কারণে আমাদের আসন পুনর্বিন্যাস করতে হবে। আপনি কি ইকোনমি কেবিনে গিয়ে বসতে পারবেন? বসে থাকা ইব্রাহিম ধীরে বিমানবালার দিকে তাকালো। তার মুখ শান্ত, স্থির, কিন্তু সে আশ্চর্য হয়নি। কোনো কথা না বলে কোটের ভিতর হাত দিয়ে তার বোর্ডিং টিকিট বের করে আলতো করে ধরে রাখল। ব্রেইজিত টিকিটে বিজনেস ক্লাসের 2A আসনটি দেখতে পেল, যা এটা স্পষ্ট করেছে এই যাত্রী বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত হিসেবে চিহ্নিত। ব্রেইজিত টিকিটের দিকে একবার দেখে বসে থাকা শান্ত লোকটির দিকে তাকাতেই সেকেন্ডের মধ্যে তার চারিদিক স্তব্ধ হয়ে গেল। তার ভদ্র হাসি উবে গেল। তবুও তার তাকানোর ভঙ্গি দেখে এটা বোঝাই যায় সে মনে মনে ভাবছে, কিভাবে তোমার মতো কেউ এই আসনে বসতে পারে। সে বোর্ডিং পাসটা ট্রেয়ারের হাতে দিয়ে মাথা নেড়ে পেছনের সারিতে চলে গেল। এতক্ষণের আচরণের জন্য ন্যূনতম ভদ্রতাও দেখালো না। ব্রেইজিত শান্ত ও স্বাভাবিক থাকার চেষ্টা করলেও তার বাঁকা চোখে তাকানো ও ছিটমিটে চোয়াল এটা স্পষ্ট করে অপছন্দের লোক সবসময় পরিস্থিতি কঠিন করে তোলে। সে এত নীরবে চলে গেল বোঝাই গেল না, কিন্তু পাশের যাত্রীর সাথে যথেষ্ট জোরে কথা শুরু করলো। তার চলাফেরায় হতাশার ছাপ স্পষ্ট হতে লাগলো। সে বদ্ধপরিকর, 2A-তে থাকা লোকটিকে সরানো না গেলেও অন্য কাউকে তো সরাতেই হবে। সে এবার বিজনেস ক্লাসের অন্যান্য যাত্রীদের লক্ষ্য করতে থাকে এবং তার চোখ কয়েকজন কালো রঙের আফ্রিকান যাত্রীর ওপরে পড়তেই ভেবে নেয় এদের মধ্যে কাউকে সরিয়ে সিটের ব্যবস্থা করবে।
ব্রেজিত দুজন ভিন্ন আফ্রিকান যাত্রীকে মৃদু স্বরে জানান একজন ভিআইপি যাত্রীর জন্য তাদের আসন পরিবর্তন করতে হবে। তখন একজন তরুণ ব্যবসায়ী দ্বিধাগ্রস্তের মধ্যে পড়ে যায়, কিন্তু ব্রেজিত তাকে অস্পষ্টভাবে আশ্বস্ত করে এর জন্য তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। বিভ্রান্তিতে পড়ে অনিচ্ছাকৃতভাবেই এই তরুণ যাত্রী নিজের জিনিসপত্র গোছাতে বাধ্য হয়। অল্প সময়ের মধ্যে দুজন যাত্রীকে বিজনেস ক্লাসের আসন থেকে জোর করে বের করে দেওয়া হয়েছিল এবং ব্রেজিত তাদের কথাবার্তা ও ব্যবহারে ন্যূনতম অনুশোচনাবোধ দেখায়নি। ব্রেজিত লেরয়ের জন্য একটা প্রশস্ত সিট ব্যবস্থা করলেও এখনও টুয়েতে থাকা লোকটির কথা ভেবে তার রক্ত টকবক করছিল, কারণ ওই সাধারণ লোকটি তার প্রস্তাবে রাজি না হয়ে কাজটাকে কঠিন করে তুলেছিল। সে এ ধরনের অসম্মান কোনোভাবেই মেনে নিতে পারছে না। আরও একবার ইব্রাহিমের আসনের সামনে হাত দুটো বুকের ওপর শক্ত করে আবদ্ধ করে দাঁড়িয়ে তার দিকে বিরক্তি ভরে তাকিয়ে থাকলো। আশা করছিল হয়তো লোকটি তার নিজের জায়গাটা চিনবে এবং আপনা আপনি চলে যাবে, কিন্তু ইব্রাহিম মাথা নাড়িয়ে ধীরে উঠে দাঁড়ালেন। কোনো অভদ্র বা আক্রমণাত্মক আচরণ না করে সরে গিয়ে শান্তভাবে তার দিকে ফিরে মুখোমুখি হলেন। সে উঁচু আওয়াজে চেঁচামেচি বা রাগের ইঙ্গিতও দেখালো না। সে কেবল ব্রেজিতের চোখের দিকে তাকিয়ে রইল এবং যেন স্থিরভাবে ইউনিফর্মের ভেতর দিয়ে দেখছে এবং কঠিন আচরণের সীমা বোঝার চেষ্টা করছে। ইব্রাহিম অনেকক্ষণ ধরে চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকলে বিমানের বিজনেস ক্লাসে একটা নিস্তব্ধ নীরবতা ছড়িয়ে পড়ে। এমন সময় ইব্রাহিম তার কণ্ঠস্বর নরম করে কিন্তু স্পষ্টভাবে প্রতিটি শব্দ বাতাসে ছড়িয়ে দিয়ে বলল, To judge someone by their skin is to proudly declare your own ignorance. কাউকে তার বাহ্যিক আবরণ দেখে বিচার করা মানে গর্বের সাথে নিজের অজ্ঞতা প্রকাশ করা। শব্দগুলো ব্রেজিতকে আঘাত করলে সে কিছু বলার জন্য মুখ খুললেও কোনো শব্দই বের হয়নি তার মুখ থেকে। এই মুহূর্তে তার মস্তিষ্ক শূন্য হয়ে গিয়েছিল। সে কোম্পানির নীতি ভুলে যাওয়ায় তার মুখ থেকে হাসিও বের হয়নি। ব্রেজিত নিঃশব্দে মেকআপের নিচে জ্বলন্ত মুখ নিয়ে চলে গেল। সে এখনও বুঝতে পারেনি কত বড় ভুল করে ফেলেছে। এ বিষয়ে কোনো প্রতিক্রিয়াও দেখায় না। ইব্রাহিম চুপচাপ বসে পড়লে প্রায় সাথে সাথে গ্যাসপার লেরয় এসে হাজির হয়। ব্রেজিত তাকে তার জায়গায় নিয়ে যাওয়ার সময় অনেকটা জোর করে হাসি মুখে তার আসন দেখিয়ে দেয়। ক্রুরা তার জন্য একটা আরামদায়ক বসার ব্যবস্থা করে তাকে এক গ্লাস শ্যাম্পেন দিয়ে যায়। অবশেষে দীর্ঘ 6 ঘন্টা 20 মিনিট যাত্রার পর বিমানটি অবতরণ শুরু করে। জানালার বাইরে বুর্কিনা ফাসো ভোরের উজ্জ্বল আলোয় লাল মাটি, শুকনো বন, ঢেউ খেলানো টিনের ছাদ রোদে জলজল করছে। রানওয়েতে এক ঝাঁক কালো এসইউভি দাঁড় করিয়ে রাখা। লেরয় রানওয়েতে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো দেখে তার টাই সোজা করে হেসে বলল, মনে হচ্ছে ওরা আমার জন্যই এসেছে। ব্রেজিত তার কথা শুনে একটা ভদ্র হাসি দেয়। বিমানটি ওয়াগাদুগু বন্দরের মাটি স্পর্শ করার আগেই কমান্ডোর ইউনিফর্ম পরা অফিসাররা রানওয়ের কাছাকাছি চলে আসে। ইতিমধ্যে কেবিনে কানাঘুষা ছড়িয়ে পড়ে। কালো ইউনিফর্ম পরা একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্রুত মোবাইল ফোন ধরে সিঁড়ি বেয়ে বিমানে উঠে এলেন এবং টুয়ে আসনের সামনে এসে দাঁড়িয়ে সিটে বসে থাকা ইব্রাহিম ট্রেয়রকে সালাম দিয়ে নীরবতা ভেঙে তার কণ্ঠস্বর গর্জে উঠল, মিস্টার প্রেসিডেন্ট, আপনাকে স্বাগতম। কিছুক্ষণের জন্য কেবিনে নীরবতা ছড়িয়ে পড়ল। কয়েকজন লোক এমনভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল যে একজন যাত্রীর হাত থেকে একটি ওয়াইনের গ্লাস পড়ে ভেঙে যায়। ব্রেজিত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যাত্রীর তালিকা দেখতে থাকে। লেরয় চমকে গিয়ে এত দ্রুত বসে পড়ে এতে তার গ্লাস থেকে শ্যাম্পেন ছিটকে পড়ে, কারণ তার কানে ওই অফিসারের উচ্চারণ করা মিস্টার প্রেসিডেন্ট কথাটা বাজছিল। মুহূর্তে তার মুখের রং হারিয়ে যায়। কাঁপতে কাঁপতে তার চোখ ওই ধূসর কোট পরা শান্ত লোকটির ওপর পড়ে। ইনি সেই যাত্রী যাকে ব্রেজিত এই সমস্ত যাত্রায় উপেক্ষা করে এসেছে। চারিদিকের এই পরিস্থিতির মধ্যেও ইব্রাহিম শান্তভাবে উঠে দাঁড়িয়ে নিজের কোটের বোতাম লাগিয়ে নিলেন। তার মুখে কোনো বিরক্তি বা রাগ দেখা গেল না, এমনকি অহংকারেরও কোনো ছাপ নাই। ইব্রাহিম ভদ্রভাবে ইশারায় ওই অফিসারের সালামের জবাব দেয়। সেই মুহূর্তে কেবিনের সবাই লজ্জায় নিজেদের চোখ নামিয়ে ফেলে। একে একে সব বিজনেস ক্লাসের যাত্রীরা তাদের চোখ নিচু করে বা মাথা নিচু করে থাকে।
যদিও তাদের কাউকেই জোর করে সম্মান প্রদর্শন করতে বলা হয়নি। তবুও এক অদৃশ্য শক্তি তাদের সবাইকে এটা করতে বাধ্য করে। ভ্রাম্যমাণ সিঁড়ি সবেমাত্র বিমানের সাথে যুক্ত করা হয়েছে। ইতিমধ্যে দুজন অফিসার ব্রেজিত এবং লেরয়কে নামানোর জন্য বিমানে উঠে এসেছে। প্রথমে ব্রেজিতকে নিচে নামিয়ে আনা হয়। তার প্রতিটি হাঁটার ধাপ ভারী হয়ে এসেছে। চারিদিকে এক অদৃশ্য কুয়াশা ঘিরে ধরেছে। তার ঠোঁটের উজ্জ্বল লাল লিপস্টিক ফ্যাকাশে হয়ে গেছে। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে এবং তার ঠিক পেছনে 4 জন অফিসারের সাথে গ্যাসপার্ড লেরয় হেঁটে আসছিল। মাত্র কয়েক মুহূর্ত আগেও তিনি ছিলেন একজন আত্মবিশ্বাসী সিইও, আর এখন তিনি কেবল একজন ভীত মানুষ। তার মুখের রং শুকিয়ে গেছে, এমনকি পরিপাটি স্যুটটাও কুঁচকে গেছে। রানওয়ে বুরকিনা বেতে নিরাপত্তা কর্মকর্তারা বিনয়ের সাথে কিন্তু দৃঢ়তার সাথে ব্রেজিত এবং লেরয় উভয়কেই হেফাজতে নেয়। ঘটনাস্থলে কোনো আনুষ্ঠানিক অভিযোগ ঘোষণা করা হয়নি, তবে বার্তাটা স্পষ্ট। রাষ্ট্রপ্রধানকে অপমান করা একটি গুরুতর অপরাধ, যার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। সেই দিন বিকেলের মধ্যে হরাইজন ফ্রান্স এয়ারলাইন্সের সদর দপ্তর অনাকাঙ্ক্ষিত এই ঘটনা দ্রুত সমাধানের চেষ্টা করে। বিমান সংস্থাটির জনসাধারণের কাছে ক্ষমা চেয়ে হরাইজন ফ্রান্স এয়ার ফ্লাইট 872-তে ঘটে যাওয়া ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে এবং তারা পরিষ্কারভাবে জানিয়ে দেয় গ্রাহকদের প্রতি শ্রদ্ধা দেখানো অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে এমনকি তাদের প্রশিক্ষণ প্রোটোকল নতুন করে পর্যালোচনা করবে। কিন্তু ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে। পাশের সিটের যাত্রীরা ওই ঘটনার ভিডিও করে অনলাইনে ছড়িয়ে দিয়েছে, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে ব্রেজিত কতটা তিক্ত দৃষ্টি নিয়ে টুয়েতে বসে থাকা শান্ত লোকটির দিকে তাকিয়ে রয়েছে। মুহূর্তে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে মানুষ ক্ষোভে ফেটে পড়ে। অনেকেই এই ঘটনার জন্য ব্রেজিতকে দায়ী করে ক্ষমা চাইতে বলে। এইভাবে বিমানের একটি ছোট্ট ঘটনা বিশ্বব্যাপী কেলেঙ্কারিতে রূপ নিয়ে ফেলে। এটা গোটা বিশ্বের জন্য বিচার এবং সম্মান সম্পর্কে একটি স্পষ্ট শিক্ষা। সন্ধ্যায় ওয়াগাদুগুতে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে একজন ফরাসি সাংবাদিক মিস্টার লারাউইট দা প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রেয়রকে জিজ্ঞেস করেন, আপনি কি এই ঘটনার জন্য অভিযোগ দায়ের করতে চান? প্রেসিডেন্ট একটা ছোট্ট হাসি দিয়ে জানিয়ে দেন, আমি তাদের শাস্তি দিতে চাই না। মৃদুস্বরে বললেন, আমি চাই তারা শিখুক কিভাবে মানুষকে কুসংস্কারের মাধ্যমে নয়, বরং মানুষের চোখ দিয়ে দেখতে হয়। এই কথাগুলো খুব সাধারণ হলেও তার গভীরতা এতটাই বেশি, কেউ আর নতুন করে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেনি। পরের দিন সকালে রাষ্ট্রপতি ট্রেয়র যথারীতি তার দায়িত্ব পালন করলেন। তিনি তার মন্ত্রিসভার সাথে দেখা করে উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনা করেন। এমনকি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছ থেকে কয়েকটি প্রশ্নের উত্তর দিলেও একবারও আগের দিনের কথা উল্লেখ করেননি। তিনি স্বাভাবিকভাবে তার কাজ চালিয়ে যান, যেন তার সাথে কিছুই ঘটেনি। সপ্তাহের শেষে ব্রেজিত ল্যামোমেত্রাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। বুরকিনা ফাসোয় গ্যাসপার্ড লেরয়ের খনির চুক্তি স্থগিত হয়ে যায়। হরাইজন ফ্রান্স একটি নতুন বৈচিত্র্য এবং সম্মান কর্মসূচি ঘোষণার জন্য তৎপর হয়ে পড়ে। এই ঘটনাটি তাদেরকে শিখিয়েছে অতিরিক্ত আত্মবিশ্বাসী ব্যক্তিরা সবসময় মাথা নত করতে বাধ্য হয়, কারণ তারা নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দশকের সাথেই থাকুন। ধন্যবাদ।